touching lights. নমস্তে, অ্যাপোলো গ্লেনিগালসের ডিয়ার ডক্টরে সবাইকে স্বাগত জানালাম। আমি রিনি। আমাদের পর্বটি আজ শুরু হবে ভিজিটিং আওয়ার দিয়ে প্রতিদিনের মতোই, যেখানে আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর কৌশিক নন্দী। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রিকনস্ট্রাকটিভ সার্জারি। Dr. Nandi, a very warm welcome to Dear Doctor. নমস্কার স্যার, আমরা প্লাস্টিক সার্জারি শুনেছি, কিন্তু প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড এস্থেটিক সার্জারি, প্রথম প্রশ্নটা হচ্ছে এটা কি আলাদা নাকি এক? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যদি প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ অ্যান্ড এস্থেটিক সার্জারি নিয়ে যদি আমরা একটা ওভারভিউ দেন। প্লাস্টিক সার্জারি কথাটা এসছে গ্রিক ভাষা প্লাস্টিকস থেকে। তার অর্থ হলো টু মোল্ড, মানে তার আকার পরিবর্তন করা যায় এরকম কিছু একটা। তো এই ধারণা থেকে এসছে যে প্লাস্টিক সার্জারিরা আকার অথবা ফর্ম পরিবর্তন করতে পারে, কিন্তু প্লাস্টিক সার্জনরা আরও অনেক রকম কাজ করেন। সুতরাং সেটাকে পুরো বোঝাতে গেলে প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এস্থেটিক সার্জারি বলতে হবে তাকে। রিকনস্ট্রাকটিভ সার্জারির অর্থ হলো মানে রিকনস্ট্রাকশন কথাটা থেকেই বোঝা যায় খানিকটা, যে দেহের কোনো একটা অংশ, ধরুন ইনজুরির জন্য হতে পারে, কোনো জখমের জন্য হতে পারে, অথবা কোনো একটা অংশ বাদ গেছে, বাদ দেওয়া হয়েছে, হয়তো ক্যান্সারের জন্য হতে পারে, কখনো ধরুন ইনফেকশনের জন্য দেহের কোনো একটা অংশ বাদ দিতে হয়েছে বা অনেকখানি নষ্ট হয়ে গেছে, সেটাকে তৈরি করাটা হলো রিকনস্ট্রাকটিভ সার্জারি। হ্যাঁ, আর এস্থেটিক সার্জারি বলতে সাধারণত বোঝানো হয় যে আমাদের দেহের কোনো অংশর অ্যাপিয়ারেন্সটাকে আরও ইমপ্রুভ করা, আরও ভালো করা। এখন কোন জিনিসটা স্বাভাবিক, কোন জিনিসটা স্বাভাবিকের থেকে খারাপ ভালো, এটা সবসময় তো পরিষ্কারভাবে বলা যায় না। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন কেউ চায় যে তার নাকটা একটু বড় করা হোক বা ছোট করা হোক। এখন নর্মাল নাক কি, সেটার তো কোনো স্পেসিফিক সংজ্ঞা নেই, কিন্তু আমাদের একটা সাধারণ ধারণা আছে যে এই নাকটা হয়তো স্বাভাবিক বলা যেতে পারে আর কি। তো সেই পরিস্থিতিতে যদি সেটার অ্যাপিয়ারেন্স আরও ইমপ্রুভ করার চেষ্টা করা হয়, সেটাকে এস্থেটিক সার্জারির মধ্যে ফেলা যেতে পারে। স্যার, আপনি যেটা প্রথমে বললেন যে রিকনস্ট্রাকটিভ সার্জারি, তো এরকম কিছু উদাহরণ দিতে পারবেন যে কোনো পরিস্থিতিতে আপনি রিকনস্ট্রাক্ট করেছেন, সেরকম যদি কিছু উদাহরণ? নিশ্চয়ই, অনেক জায়গাতেই দেহের মানে ধরুন সারা দেহেই রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়। ইনফ্যাক্ট প্লাস্টিক সার্জনরা সারা দেহেই প্রায় অপারেশন করে থাকেন আর কি। খুব বড় উদাহরণ দেওয়া যেতে পারে, ধরুন ক্যান্সার তো আজকাল খুব কমনলি হচ্ছে। তো মুখের ভেতরে ক্যান্সার হলে মুখের একটা পোর্শন বাদ দেওয়া যেতে হতে পারে, হয়তো জিভের কিছু অংশ বাদ দিতে হতে পারে, হয়তো চোয়ালের হাড় বাদ দিতে হতে পারে। তখন আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারির সাহায্যে সেটা তৈরি করতে পারি। যদি আমি বলি চেস্ট বা স্টমাক রিজন, এখানে কোনো রিকনস্ট্রাকটিভ সার্জারি বা এস্থেটিক সার্জারি সম্বন্ধে? হ্যাঁ, চেস্ট বা অ্যাবডোমেনে ডেফিনেটলি রিকনস্ট্রাকটিভ সার্জারিরও প্রয়োজন হয় আমাদের, এবং এস্থেটিক সার্জারিরও যথেষ্ট স্কোপ আছে। যদি আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারির কথা ভাবি, আবার বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার অথবা ইনজুরির জন্য, ধরুন চেস্ট ওয়ালের অনেকখানি অংশ বাদ দিতে হলো বা ইনজুরিতে নষ্ট হয়ে গেছে, তো তাতে করে আপনার লাংস ফুসফুস বেরিয়ে পড়তে পারে, অথবা তার ফাংশনের গণ্ডগোল হতে পারে। সুতরাং সেই চেস্ট ওয়ালটাকে তৈরি করার প্রয়োজন হতে পারে। সেটা আমরা করতে পারি আশেপাশের মাসল দিয়ে, কখনো হাড় ব্যবহার করে, কখনো অথবা আপনার তার সাথে আমরা আজকাল নানা রকম প্রস্থেটিক মেটেরিয়াল পাওয়া যায়, অর্থাৎ ফরেন মেটেরিয়াল যেটা দেহের মধ্যে সেফলি ইমপ্লান্ট করা যায়, সেরকম জিনিস দিয়ে হাড় রিপ্লেস করা হলো, তার উপরে আপনার চামড়া ইত্যাদি রিপ্লেস করা হলো আশপাশের চামড়া নিয়ে। হ্যাঁ, এটা একটা হতে পারে। এছাড়া আপনার পিওরলি এস্থেটিক প্রসিজার, যেমন ব্রেস্টের সাইজ বড় করা হতে পারে। অনেক সময় ব্রেস্ট অত্যধিক বড় হলে অথবা অত্যধিক যদি টোসিস হয়, তা ঝুলে যায়, সেক্ষেত্রে সেটাকে টাইট করা যেতে পারে, অথবা তার সাইজ ছোট করা যেতে পারে। কারণ বেশি বড় হয়ে গেলে আপনার ফিজিক্যাল অসুবিধে হয়, তাছাড়া সোশ্যালি অসুবিধা হয়। সুতরাং এগুলো হলো আপনার এস্থেটিক প্রসিজার্স।
সেরকম অ্যাবডোমেনে স্টামাকে আপনার ওখানে ওই একই জিনিস, ধরুন কোনো কারণে স্টামাক ওয়ালের একটা পোর্শন বাদ দেওয়া হলো, হার্নিয়া কথাটা আমরা শুনেছি, সেই অংশের মধ্যে দিয়ে অন্ত্র মানে চামড়াটা হয়তো আছে কিন্তু অন্ত্র বেরিয়ে এসে একটা হার্নিয়া তৈরি হতে পারে। সুতরাং সেই যদি একটা পোর্শন ধরুন ইনজুরি, একটা বম ব্লাস্ট ইনজুরি হলো হয়তো, তাতে করে পেটের দেয়ালের অনেকখানি অংশ চলে গেল, অথবা ক্যান্সারের জন্য বাদ দিতে হলো, সেগুলোও রিকনস্ট্রাক্ট করা যায়। আর পেটের এস্থেটিক সার্জারি বলতে, কসমেটিক সার্জারি বলতে যেটা কমন রিকোয়েস্ট আমাদের কাছে আসে সেটা হলো অ্যাবডোমিনোপ্লাস্টি প্রসিজার। অর্থাৎ মানে এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, পুরুষদেরও হতে পারে। মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির এফেক্ট বেশি হয়, পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় ধরুন কোনো সময় ওজন বেশি ছিল, তারপরে ওজন কমে গেছে, তখন পেটের চামড়া ঝুলে গেলে, পেটের মাসল ল্যাক্স হয়ে গেলে, বা মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির পরে ডাইভারিকেশন অফ দ্য রেক্টাই বলে একটা জিনিস আছে, মাসলগুলো একটু আলাদা হয়ে যায়, তো সেটা রিপেয়ার করা যায় এবং এক্সেস চামড়াটা বাদ দিয়ে পেটের শেপটা অনেক ভালোভাবে ফিরিয়ে আনা যায়। স্যার, আপনি তো হেড এবং টর্সোর কথাটা বললেন, হাতে এবং পায়ে কি ধরনের প্লাস্টিক সার্জারি বা এস্থেটিক বা রিকনস্ট্রাকটিভ সার্জারি হয় সেটা একবার যদি বলেন। আপনার পায়ে এবং হাতে রিকনস্ট্রাকটিভ সার্জারির যথেষ্ট রোল আছে। আমি একটা একটা করে ধরি। পায়ে আজকাল আমরা যেটা খুব কমনলি পাই সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, হ্যাঁ, একটা হলো মোটর বাইক রাইডার যখন অ্যাক্সিডেন্ট হয় তাদের পায়ে ইনজুরি কিন্তু খুব কমনলি হয়। এছাড়াও মানে পেডেস্ট্রিয়ানদের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে গেল, এগুলো কিন্তু আজকাল আমার ধারণা সময়ের সাথে সাথে অনেক বেড়ে গেছে আর কি। তো এক্ষেত্রে হাড় ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তার সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে হাড়ে যে ঢেকে রেখে যে চামড়া মাংস সেগুলোও নষ্ট হয়ে যায়। এখন এগুলো আমরা অর্থোপেডিক সার্জনদের সাথে জয়েন্ট প্রসিজার হিসেবে করি। অর্থাৎ ওনারা হাড়টা জোড়ার ব্যবস্থা করে দিলেন, কিন্তু সেই হাড়টা যদি বাইরে এক্সপোজড হয়ে থাকে তাহলে কিন্তু সে হাড় জুড়বে না, সেখানে ইনফেকশন হয়ে যাবে, সে পা বাদ দিতে হবে। তো সেই অবস্থায় আমরা সেই হাড়টাকে হয় আশপাশের চামড়া দিয়ে অথবা পায়ের মাসল দিয়ে এবং স্কিন গ্রাফট ইত্যাদি করে আমরা সেটা ঢাকার ব্যবস্থা করতে পারি, তাতে সেই হাড়টা ইনফেকশন হয় না এবং হাড়টা জুড়ে পেশেন্ট হাঁটার সম্ভাবনা এসে যায় আর কি। এবং অনেক সময় খুব খুব খারাপ ইনজুরিতেও কিন্তু এইভাবে পা বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়। অনেক সময় ধরুন অ্যাক্সিডেন্টে এমন, আপনি যেটা বললেন যে হয়তো হার্টের চেস্ট রিজনে এমন একটা ড্যামেজ হলো যেখান থেকে হয়তো ফুসফুসটা বেরিয়ে আসছে, তো তখন কি ইন কনজাংশন উইথ দি আদার ডক্টরস আপনারা কি ওই এমার্জেন্সিতেই তখন কাজটা বা আপনার রিকনস্ট্রাকশনটা করতে হবে নাকি না সেরে যাওয়ার পর রিকনস্ট্রাকশনটা? না, এটা এমার্জেন্সি হিসেবেই ডিল করতে হবে। আপনি যে বিশেষ সমস্যাটা বললেন সেখানে আমাদের সাথে থোরাসিক সার্জন থাকবে, কার্ডিওথোরাসিক সার্জন থাকবে। মানে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যেমন বললাম অর্থোপেডিক সার্জনদের সামনে আমরা লোয়ার লিম্ব রিকনস্ট্রাকশন করি, তারপর ধরুন হেড অ্যান্ড নেক যে রিকনস্ট্রাকশনগুলো সেগুলো ক্যান্সার সার্জনদের সাথে করতে পারি। তো এগুলো থোরাসিক সার্জন থাকবেন মোস্ট লাইকলি। ওনারা হয়তো ভেতরে কোনো ইনজুরি হয়েছে কিনা সেটা রিপেয়ার করে দেবেন, এবং তারপরে ওই যে ধরুন চেস্ট ওয়ালে যে গর্তটা রয়েছে সেটা ভর্তি করার কাজ হলো আমাদের। মানে আমার প্রশ্ন করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে অনেক সময় দর্শক যারা যখন পেশেন্ট নিয়ে আসেন তখন হয়তো বুঝতে পারেন না যে এই সময় প্লাস্টিক সার্জনের কি প্রয়োজন, কিন্তু ঠিকঠাকভাবে ওই বিশেষ করে সাইকোলজিক্যাল ট্রমা যেটা পরবর্তীকালে হয় সোশ্যালি, সেটা থেকে অ্যাভয়েড করার জন্য সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে একজন প্লাস্টিক সার্জন যদি উপস্থিত থাকে তাহলে পরবর্তীকালে অনেক সুবিধেই হয় বলে আমার ধারণা। নিশ্চয়ই আমি দুটো কথার একটু বলতে চাই। সেটা হলো একটা জিনিস নিয়ে আমরা যেটা ডিসকাস করে নিই, প্লাস্টিক সার্জনরা বার্নসের চিকিৎসা করে থাকে, পুড়ে যাওয়া পেশেন্টের। সেটা অল্পও হতে পারে আবার খুব বেশিও হতে পারে, কারণ আমরা বার্নসের ইনিশিয়াল পিরিয়ডে হয়তো রিসাসিটেশন দরকার, সেগুলো আমরা করে থাকি। এবং তারপরে যেখানে ড্রেসিং ইত্যাদি করতে হয়, অনেক সময় ড্রেসিং করে সারে না, বেশি মেজর বার্নস হলে তখন স্কিন গ্রাফটিং ইত্যাদি বা অন্য প্রসিজার করতে হতে পারে। এই এরিয়াটা কিন্তু ডেফিনেটলি প্লাস্টিক সার্জারির আন্ডারে। আর আরেকটা এরিয়া যেটা আমরা ডিসকাস করিনি সেটা হলো হেড অ্যান্ড নেক এরিয়ার এস্থেটিক সার্জারি আমরা ডিসকাস করি। ওটা এরিয়া, ওখানে শুধু রিকনস্ট্রাকটিভের ব্যাপারে আমরা কথা বলেছি। তো এখানে যদি সংক্ষেপে বলতে হয় তাহলে ধরুন
ফেসলিফট কথাটা সকালেই শুনেছেন, হ্যাঁ, তো ফেসলিফট একটা প্রসিজার। এছাড়াও কিন্তু অনেক রকম প্রসিজার হতে পারে, যেমন ধরুন আইলিডের সার্জারি, আপার আইলিডে চামড়া বেশি হয়ে গেছে বা ফ্যাট বালজিং হচ্ছে, ব্যাগি লোয়ার আইলিডস তো খুবই কমন, অর্থাৎ ওখানে বালজ হয়ে যায়, সেগুলো সার্জিক্যালি কারেক্ট করা যেতে পারে। নাকের শেপ অল্টার করা যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে, যেমন ধরুন নাক যদি বেশি চ্যাপ্টা থাকে সেটাকে উঁচু করা যায়, বা নাক যদি কেউ মনে করেন বেশি উঁচু আছে বা শেপের কোনো অসুবিধে আছে, বা নাকের তলার দিকটা বেশি চওড়া আছে সেগুলো বা নাকের টিপটা বেশি গোল আছে সেগুলো কারেক্ট করা যেতে পারে। এটা হলো মোটামুটি আর কি ইম্পর্টেন্ট এস্থেটিক সার্জিক্যাল। স্যার, আপনি যখন ওই নোজের কথাটা বললেন, একটা প্রশ্ন করি যে অনেক সময় এটা ইনফ্যাক্ট দর্শকদের কাছ থেকে প্রশ্নটা এসেছে যে অনেক সময় নাক বয়স হওয়ার সাথে সাথে শেপ পাল্টায় বা স্ট্রাকচার পাল্টায়, শার্পনেসটা কমে গিয়ে ভোঁতা হতে শুরু করে, তো তখন কি সেটা কি সার্জারি করে আবার আগের মধ্যে তার ইউথফুলনেসটাকে ফিরিয়ে দেওয়া যায় নাকি সেটা করা যায় না? হ্যাঁ, মানে ডেফিনেটলি করা যায়। যেটা হয়, আপনি নাকের কথা বললেন ঝুলে যায়, কিন্তু আপনি যদি পুরো মুখের ব্যাপারটাই ভাবেন, বেসিক্যালি হাড় থেকে মাংসগুলো নিচের দিকে সরতে থাকে আর কি। তো এগুলো খানিকটা রেস্টোর করা যায়, এ তো আর পার্মানেন্টলি রেস্টোর নিশ্চয়ই করা যায় না, কিন্তু মানে এই ব্যাপারটাকে অনেক দিন ধরে রাখা যায় ডেফিনেটলি। সেটা হয়তো সেই মাংস চামড়াকে নিজের অরিজিনাল জায়গায় তুলে হতে পারে, অথবা আরও নানা রকম পদ্ধতি আছে আজকাল যেগুলো দিয়ে আমরা অ্যাপিয়ারেন্সটাকে মানে বেটার করতে পারি আর কি। আপনি একটু আগে ফেস লিফট কথাটা বললেন, তো আমার মানে আমার অভিজ্ঞতা আছে যে একজন বা দুজনকে আমি দেখেছি যারা ফেস লিফট করিয়েছেন, কিন্তু যেহেতু মেবি 6-7 ইয়ার্স ব্যাক ও 10 ইয়ার্স ব্যাক, তো যে কারণে চামড়াটা যখন লিফট করা হয়েছে, কানের পাশে যখন ওই সেলাইটা করা হয়েছে, একটা ভিজিবল স্কার থেকে গেছে, বা আবার বেশি টাইটনিংয়ের জন্যে মুখটা একটু মাস্ক লাইক একটা ইফেক্ট, একটা ওই বলে না রিক্টার স্মাইল গুজের একটা পার্মানেন্ট একটা স্মাইলের স্মাইল চলেছে, যে কারণে তাদেরকে হয়তো একটা দাড়ি বা গোপ বা ফ্রেঞ্চ কাট দাড়ি রাখতে হয়েছে। তো এখন মডার্ন টেকনোলজি কি এমন কিছু করতে পারে যে ফেস লিফট করলো কিন্তু ওই দাগটা বা দাগটা শর্ট করার পদ্ধতি হয়েছে, কিন্তু দাগ ছাড়া ফেস লিফট যেটাকে বলা হয় সেটা করা সম্ভব হয় না। সেই জন্য অনেক সময় যারা দাগ চান না, তাদের অন্যান্য পদ্ধতিতে আপনার মুখের অ্যাপিয়ারেন্স ইমপ্রুভ করা যেতে পারে। স্যার, আপনার কাছে আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে একটা উদাহরণ দিয়ে বলি যে বম্বের একজন দুজন সুপারস্টার যখন তাদের কসমেটিক সার্জারি করতে হয়েছে, বা ওই যেটা আপনি বললেন যে অ্যাস্থেটিক সার্জারি, তখন তারা দেশের বাইরে গিয়ে, বিশেষ করে দুবাইতে গিয়ে একজন স্পেসিফিক ডক্টরের কাছে প্রসিডিওরটা করিয়েছেন। তো এই উদাহরণ টেনে আমি জিজ্ঞেস করছি যে আজকে গ্লোবাল পার্সপেক্টিভে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে আছে ইন টার্মস অফ রিকনস্ট্রাকটিভ অ্যান্ড অ্যাস্থেটিক সার্জারি? আমার তো ধারণা খুব ভালো জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। এখন আপনি যদি বলেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে অ্যাবসলিউটলি অ্যাট পার কিনা, প্রবাবলি নয়, কিছুটা হয়তো আমরা পিছিয়ে আছি, কিন্তু ধরুন 10-20 বছর আগেও যে তফাৎ ছিল সেটা কিন্তু আর আজকাল নেই। সুতরাং সব ধরনের চিকিৎসাই আমরা, সব ধরন বলবো না, প্রায় সব রকমের চিকিৎসাই কিন্তু আমরা খুব উচ্চমানের আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে করা সম্ভব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করেছেন আমাদের ভিজিটিং আজে, এবং আপনি এমন একটি বিষয় নিয়ে আমাদের অনেক ইনসাইট দিয়েছেন যেটা আমার মনে হয় আমাদের দর্শকদের এবং ব্যক্তিগতভাবে আমারও অনেক লাভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার স্যার। থ্যাংক ইউ। ভিজিটিং আওয়ারে কথা হচ্ছিল ডক্টর কৌশিক নন্দীর সঙ্গে। আমাদের এর পরের বিভাগ ফ্যাসিলিটিস, যেখানে রিকনস্ট্রাকটিভ সার্জারি নিয়ে আরও কিছু জানা অজানা তথ্য, সঙ্গে অ্যাপোলো ক্লিনিক্যালসের এই সংক্রান্ত সুযোগ সুবিধার হদিশ। ব্রেস্ট রিকনস্ট্রাকশন হলো একটি প্রণালী যার মাধ্যমে ম্যাস্টেকটমির পরে ব্রেস্ট অথবা স্তনকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। প্রণালীটি ম্যাস্টেকটমির সময় অথবা পরেও করা যেতে পারে। ব্রেস্ট রিকনস্ট্রাকশন প্রধানত 3 ভাবে করা যেতে পারে:
synthetic implant, latissimus dorsi muscle flap, abdominal muscle flap. অপারেশনের আগে রোগীকে ইন্টারভেনাস লাইন লাগানো হয় এবং মৌখিক কিছু ওষুধ দেওয়া হয়। এই প্রণালীতে জেনারেল অ্যানাস্থেশিয়া ব্যবহার করা হয়, যার ফলে রোগী অপারেশনের সময় ঘুমিয়ে থাকেন। নিঃশ্বাসের সুবিধার জন্য একটি ব্রিদিং টিউবও লাগানো হতে পারে। ল্যাটিসিমাস ডরসাই ফ্ল্যাপের ক্ষেত্রে সার্জন রোগীর পিঠের উপরের অংশে একটি ক্ষতর সৃষ্টি করেন ও কিছু পেশির কোষ সমষ্টিগুলিকে বিচ্যুত করেন এবং সেগুলিকে ঘুরিয়ে ম্যাস্টেকটমির জায়গায় নিয়ে আসেন। TRAM ফ্ল্যাপ এক্ষেত্রে সার্জন রোগীর বুকে একটি ক্ষতর সৃষ্টি করেন এবং অ্যাবডোমিনালে একটি চওড়া ক্ষতর সৃষ্টি করেন। তারপর অ্যাবডোমেন থেকে অতিরিক্ত কোষ শরীরের মধ্যে দিয়ে চালনা করে বুকের ক্ষতর কাছে নিয়ে আসা হয়, যার ফলে ব্রেস্ট মাউন্টের সৃষ্টি হয়। এক্ষেত্রে রক্ত প্রবাহ সম্বন্ধে সতর্কতা অবলম্বন করা প্রয়োজনীয়। প্রণালীটির শেষে ক্ষতগুলিকে সেলাই করে বন্ধ করে দেওয়া হয়। সিনথেটিক ইমপ্লান্ট সিনথেটিক ইমপ্লান্ট প্রণালী ম্যাস্টেকটমির সময় করলে সার্জন তখন একটি সিনথেটিক পদার্থ সেই স্থানে প্রতিস্থাপন করেন, কিন্তু যদি এটি পরে করা হয় সেক্ষেত্রে ত্বক বা চামড়ার প্রসারণের প্রয়োজন হয়। তাই আবার ম্যাস্টেকটমির ক্ষতটিকে খোলা হয় ও বেলুনের মতো একটি টিস্যু এক্সপ্যান্ডারকে প্রতিস্থাপিত করা হয়। এরপর সার্জন 1 সপ্তাহ ব্যাপী টিস্যু এক্সপ্যান্ডারটিকে প্রসারিত করেন এবং এর মধ্যে সিরিঞ্জ দ্বারা নুন জল প্রবেশ করান। দ্বিতীয় অপারেশনের ক্ষেত্রে সার্জন আরেকটি ক্ষতর সৃষ্টি করেন, টিস্যু এক্সপ্যান্ডারটিকে বার করে নেওয়া হয় এবং তার জায়গায় একটি সিনথেটিক পদার্থ প্রবেশ করানো হয়। অপারেশনটির পর রোগীর শরীর থেকে ব্রিদিং টিউবটি খুলে নেওয়া হয়। রোগীকে মনিটর করার জন্য রিকভারি এরিয়াতে রাখা হয়। অপারেশনের জন্য অথবা সেরে ওঠার সময় রোগীকে 1 থেকে 5 দিন পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে। নিপল রিকনস্ট্রাকশন নিপল রিকনস্ট্রাকশন একটি অপেক্ষাকৃত সরল অপারেশন প্রণালী, যেটি ডক্টরের অফিসেও করা যেতে পারে। অপারেশনটি করতে 40 থেকে 60 মিনিট সময় লাগে। শরীরের চলমান কোষ অথবা কান এবং ইনার পাইপ থেকে কোষ সংগ্রহ করে নিপলের মতোই মাউন্ট প্রস্তুত করা হয়। তারপর সেটিকে ট্যাটুর মতো ব্রেস্ট অথবা স্তনের মাঝখানে লাগানো হয়ে থাকে। আজকের পর্বের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা। চলে যাচ্ছি শেষ বিভাগ দ্য ট্রুথ অ্যাবাউট ইট, যেখানে আমরা জানব স্বাস্থ্য চিকিৎসা এবং হাসপাতাল পরিষেবার অনেক কথা। জানাবেন হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞ ডক্টর রূপালী বাসু। নমস্তে, গুড ইভিনিং। প্রতি সপ্তাহের মতো আবার আজকে এসেছি এই এপিসোডে আপনাদের সাথে কথা বলার জন্য। আর আজকের আমাদের আলোচনার বিষয় হলো হাসপাতালের সেফটি প্রোগ্রামস। সেফটি প্রোগ্রাম এমনই একটা বিষয় যা রোগী, ডাক্তার, স্বাস্থ্যকর্মী সকলের সুরক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা করে থাকে। এই প্রোগ্রামের মূল কাজ হাসপাতালের অপারেশন, সিকিউরিটি আর সেফটি ডিপার্টমেন্ট। সেফটি ম্যানেজমেন্টের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন পলিসি আর এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরগুলোর মাধ্যমে রোগী আর কর্মচারীর মধ্যে সম্পূর্ণ তথ্যের আদান প্রদান ঘটিয়ে ঝুঁকি বা রিস্কের পরিমাণ কমিয়ে ফেলা। সেফটি ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় থাকে হ্যাজার্ডস রেকগনিশন বা বিপদ আপদ চিহ্নিতকরণ। এর মাধ্যমে হাসপাতালের সেই সম্ভাব্য পরিস্থিতিগুলো বোঝায় যেখানে বিভিন্ন মানুষ, যেমন রোগী, কর্মচারী, ভিজিটারদের আঘাত, জীবাণু ও রোগের মধ্যে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আছে ইলেকট্রিক্যাল সেফটি বা বৈদ্যুতিক সুরক্ষা। ইলেকট্রিক্যাল সেফটির জন্যে আমাদের নানা রকমের সাবধানতা অবলম্বন করা উচিত। কি কি জিনিস? 1 নম্বর হচ্ছে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে হাসপাতালের পাওয়ার আউটলেটগুলো রেগুলার চেক করাতে হবে, নিয়মিত পরীক্ষা করাতে হবে। 2 নম্বর, শর্ট সার্কিট এড়ানোর জন্য হাসপাতালের বিভিন্ন স্থানে ট্রিপ সুইচ বা এমসিডি ব্যবহার করতে হবে। 3 নম্বর, বৈদ্যুতিক তারগুলো সঠিক অবস্থায় আছে কিনা তা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে পরীক্ষা করতে হবে। আর 4 নম্বর, কোনো বায়োমেডিক্যাল ইকুইপমেন্ট কেনার আগে তাদেরও সুরক্ষা সম্বন্ধীয় পরীক্ষাগুলো করতে হবে।
এছাড়া আছে ফায়ার প্রোটেকশন বা অগ্নি সুরক্ষার বিষয়টি। হাসপাতালের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই দেখেছি যে আগুন কি ভয়াবহ হতে পারে, তাই হাসপাতালগুলোকে আগুন থেকে বাঁচানোর সব রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। অটোমেটেড স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর, স্মোক ডো, ফায়ার অ্যালার্ম এসব জিনিস ব্যবহার করতে হবে। এইসব ফেসিলিটি ছাড়া যেটা আরও দরকার তা হলো কর্মীদের ফায়ার ট্রেনিং আর ফায়ার ড্রিল, এগুলোর নিয়মিত অভ্যেস করা। আমাদের মনে রাখতে হবে যে রোগীর সেফটি যেন কোনো মতেই কম্প্রোমাইজ না করা হয়, সেটা চিকিৎসা ক্ষেত্রেই হোক বা যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রেই হোক। রোগীর যেমন সুচিকিৎসা পাওয়ার অধিকার আছে, তেমনি সুরক্ষা বা সেফটিও তার অধিকারের মধ্যেই পড়ে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার আগামী সপ্তাহে। নমস্তে। Stretching light